আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সামনেই কিন্তু তোমাদের বোর্ড এক্সাম, এসএসসি 26 ব্যাচ যারা আছো তারা কিন্তু খুবই চিন্তিত যে কি পড়তে হবে কি পড়তে হবে না। বিশেষ করে বায়োলজির কিন্তু অনেক হিউজ একটা সিলেবাস, কারণ বায়োলজি হচ্ছে পড়ে মনে রাখাটা একটু কঠিন। আমরা যদি ইম্পর্টেন্ট টপিকগুলো একটু জানি তাহলে কিন্তু আমাদের জন্য পড়াটা ইজি হবে। তোমরা যেটা করবা, প্রথমে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলোকে একটু ভালোভাবে আয়ত্ত করবা, তারপর হচ্ছে অন্যান্য টপিকগুলোতে আগাবা। তাহলে কি হবে যে তুমি হচ্ছে কনফিডেন্ট পাবা, ঠিক আছে, কনফিডেন্স পাবা যে আমি হচ্ছে পরীক্ষায় ভালো করব। তো দেখো, প্রথম যে অধ্যায়টা রয়েছে যে জীবন পাঠ, এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমরা জানি। অধ্যায়ের শুরুতে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান নামে দুইটা পার্ট আছে। এখানে যে শাখাগুলা জাস্ট নামগুলা এবং কোনটা দিয়ে কি বোঝাচ্ছে একটু যদি তুমি পারো, হ্যাঁ, একদম হুবহু মুখস্থ করার দরকার নেই, তাহলে কি তুমি হচ্ছে এমসিকিউ আর কত হচ্ছে আনসার করতে পারবা। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইনলি এমসিকিউ এবং কয়ের জন্য। এবং এই অধ্যায়ের ক্লাস কিন্তু ইতোমধ্যে আমাদের মাই স্কুলের যে ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে কি বললাম, এই যে ভৌত জীববিজ্ঞান, এটা হচ্ছে আমি একটা ছোট্ট শর্টকাট শিখেছিলাম। সেই শর্টকাট দিয়ে কি তোমরা ভৌত জীববিজ্ঞান মনে রাখতে পারো। আর ভৌত জীববিজ্ঞান যদি তুমি পারো, বাকি যেগুলো আছে এগুলো কি ফলিত জীববিজ্ঞান। মেইনলি আসে কি কোনটা ভৌত জীববিজ্ঞান কোনটা ফলিত জীববিজ্ঞান, এরকম প্রশ্ন আসে। এটা মেইনলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর হচ্ছে কি কয়ের জন্য ইম্পর্টেন্ট। এগুলো তারপর হচ্ছে গ ঘ খুব একটা আসে না, ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে এক লাইনের আনসার হয়। আচ্ছা, এরপরে যদি দেখি যে জীবের শ্রেণীবিন্যাস, এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়ের মেইন পড়াটাই হচ্ছে এইটা, যে জীবের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, জীবের শ্রেণীবিন্যাস যেটা আছে এটা যদি তুমি একটু ভালোভাবে শিখো, তাহলে কি অধ্যায়টা তোমার মোটামুটি কমপ্লিট। এখন এখানে কি আছে, তোমার প্রোটিস্টা আছে, ফানজাই আছে, তারপর হচ্ছে মনেরা আছে, তারপরে কি প্লান্টি আছে, অ্যানিমিল আছে, অনেকগুলো আছে। কিন্তু আমরা মেইনলি ফোকাস করব দুইটাতে, সবচেয়ে বেশি আসে কোন দুইটা, সেটা হচ্ছে প্রোটিস্টা আর ফানজাই। দেখবে কি এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি আসে, প্রোটিস্টা আর ফানজাই। অন্যান্যগুলো দেখবা, কিন্তু প্রোটিস্টা এবং ফানজাই খুব ভালোভাবে দেখবা। এটা হচ্ছে মনে করো যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা কি টপিক। আচ্ছা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, 7 স্টার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এটা হচ্ছে এমসিকিউ এর মাঝে মধ্যে আসে, আর মাঝে মধ্যে তোমার গয়ে আসতে পারে। এটা হচ্ছে খুব কম আসে, ঠিক আছে, খুব কম আসে, এটা নিয়ে প্যানিক করার কিছু নাই, এটা আসবে কম। আর দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, কিভাবে দ্বিপদ নামকরণ আসে, মানে এটা হচ্ছে কিভাবে দ্বিপদ নামকরণ করতে হয়, এটা হচ্ছে মাঝে মধ্যে গয়ে আসতে পারে। ঠিক আছে, এমসিকিউ আসে এবং কি গয়েও আসে, এবং কি ক্ষয়েও মাঝে মধ্যে চলে আসে, যে দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে বলো, হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে বলো, এগুলো মাঝে মধ্যে চলে আসে। তো আমি যদি ওভারঅল বলি যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট এখানে, এখানে হচ্ছে জীবের যে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, মেইনলি যে আমাদের যে 5টা রাজ্য আছে এর মধ্যেও যদি তুমি শর্ট করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তুমি যে দুইটা না পড়লেই না, সেটা হচ্ছে কি তোমার প্রোটিস্টা আর ফানজাই। মানে এটা না পড়েই তোমার কি পরীক্ষার হলে যাওয়াই যাবে না। ঠিক আছে, এই দুইটা পড়তেই হবে। আর এগুলার মেইনলি পার্থক্যগুলো আসে, যে একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের পার্থক্য। তুমি যদি প্রত্যেকটা রাজ্য সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকে, তুমি ইজিলি কি পার্থক্য বলতে পারবা। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবকোষ ও টিস্যু। এখান থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট দেখো। প্রথম হচ্ছে জীবকোষের যে বেসিক আলোচনা, এগুলো থেকে মাঝে মধ্যে আসতে পারে। কোষ প্রাচীর, এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট। তারপরে কি আছে যে কোষ ঝিল্লি, এটাও কম ইম্পর্টেন্ট। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কোনটা, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। ঠিক আছে, যত কোষীয় অঙ্গাণু আছে এর মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর কি প্লাস্টিড। ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে দেখবা, এই দুইটা সবচাইতে ভালোভাবে দেখবা। আচ্ছা, এরপরে যদি দেখি লাইসোজোম, ঝিল্লিবিহীন অঙ্গাণু, এগুলো মেইনলি এমসিকিউ এর জন্য টপিক। ঠিক আছে, নিউক্লিয়াস, এগুলো কম আসে, ঠিক আছে, খুব কম আসে। আচ্ছা, এরপরে যদি দেখি যে সরল টিস্যু, জটিল টিস্যু, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আবরণী টিস্যু থেকে খুব একটা প্রশ্ন আসে না, এগুলো এমসিকিউ এর জন্য আসে। তো সরল টিস্যু, জটিল টিস্যু, এগুলো একটু দেখবা। পেশি টিস্যু, বিশেষ করে ঐচ্ছিক পেশি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর সরল টিস্যুর মধ্যে যদি বলি, এখানে হচ্ছে প্যারেনকাইমাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর জটিল টিস্যুর মধ্যে তোমার ট্রাকিড, ভেসেল, এই দুইটা দেখলেই হবে। আচ্ছা, আমি তারপর সামনে লিখে দিছি যে কোনগুলো না পড়লেই না। স্নায়ু টিস্যু, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, গ ঘয়ের জন্য স্নায়ু টিস্যুটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ ঘয়ের জন্য স্নায়ু টিস্যুটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এই অধ্যায়টা কিন্তু অনেক বড়। বায়োলজি দ্বিতীয় পত্রের তোমাদের তো দ্বিতীয় পত্র নাই, তো জীববিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়টা আছে এই অধ্যায়টা অনেক বড়, কিন্তু কয়েকটা টপিক পড়লেই দেখবে কি তোমার পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাচ্ছ। কি কি টপিক এখানে আমার অলরেডি লেখা আছে। একটা হচ্ছে প্লাস্টিড, মানে যেটা না পড়লেই না, মাইটোকন্ড্রিয়া, প্যারেনকাইমা, ঐচ্ছিক পেশি আর স্নায়ুকোষ। এই যে 5টা টপিক, এই 5টা টপিক পড়লেই ইনশাল্লাহ আশা করি যে তোমাদের বোর্ড পরীক্ষায় কোনো প্রকার সমস্যা হবে না, এর মধ্যে থেকে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা টপিক হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্যারেনকাইমা, ঐচ্ছিক পেশি আর হচ্ছে কি স্নায়ুকোষ। এরপরেও তোমরা যারা সেফ থাকতে চাও, যে না আমরা হচ্ছে কোনো প্রকার কি বলে যে গ্যামলিং এর মধ্যে যাব না, আমরা হচ্ছে সবকিছু দেখে যাব, তারা হচ্ছে সেন্ট্রিওল, কোলেনকাইমা, ট্রাকিড, ভেসেল,
জাইলেম এবং ফ্লোয়েমের কাজ যেটা, এটা একটু দেখে যাও, ঠিক আছে? ছোট পড়া, একটু জাস্ট দেখে যাও। আচ্ছা, এরপরে কি আছে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় তো জানোই যে খুবই ছোট একটা অধ্যায়। জাস্ট এখানে যদি তুমি পড়তে চাও যে না ভাই আমি 2টা জিনিস পড়বো বা 3টা জিনিস পড়বো, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোন কোন জিনিস মাস্ট পড়তে হবে। সেটা হচ্ছে যে তোমার মেটাফেস, অ্যানাফেস, আর হচ্ছে কি তোমার মাইটোসিস আর মিওসিসের যে গুরুত্ব, পার্থক্য, এটা মেইনলি চলে আসে, ঠিক আছে? সবচেয়ে বেশি আসে কোনটা? মেটাফেস, তারপরে আসবে তোমার হচ্ছে অ্যানাফেস, মেটাফেস, অ্যানাফেস, আর হচ্ছে কি মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য এবং কি গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব আসবে, মিওসিসের গুরুত্ব আসবে, কেন এগুলো জীবজগতের জন্য ইম্পর্টেন্ট, এরকম কি প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি, এটা অনেক বড় একটা অধ্যায়। এখান থেকেও সবকিছু পড়া আসলে সম্ভব না পরীক্ষার আগে। মানে এই যে তোমাদেরকে যে সাজেশন দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষার আগের রাতে রিভিশন করার জন্য। অবশ্যই তোমরা পুরো বইটা পড়বা, কিন্তু রিভিশনের জন্য এই কয়েকটা টপিক অবশ্যই ভালোভাবে দেখবে। এখানে আমি অলরেডি কোনটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনটা ক খর জন্য ইম্পর্টেন্ট, কোনটা গ ঘর জন্য ইম্পর্টেন্ট, এটা আমি অলরেডি এখানে আমার ছকে আছে। কিন্তু তারপরেও তোমরা যেটা করবা, আমি কিছু স্পেশাল সাজেশন দিব, সেগুলো তোমরা একটু ভালোভাবে ফলো করবা। তো জীববিজ্ঞান চতুর্থ অধ্যায়ের জন্য যেই টপিকগুলো না পড়লেই না, সেগুলো কি কি দেখো, যে সালোক সংশ্লেষণ, এখানে বিক্রিয়া আছে এবং পর্যায়, 2টা পর্যায়, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা কি আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। এই 2টা পর্যায় খুব ভালোভাবে দেখবা। তারপর হচ্ছে সবাত শোষণ এবং অবাত শোষণ, তারপর হচ্ছে এটিপির ছক, এই যে 36টা বা 38টা এটিপির যে ছক, এই ছকটা একটু ভালোভাবে দেখবা। আর হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শোষণের গুরুত্ব এবং পার্থক্য। এবং তোমরা যারা একটু ভালোভাবে পড়তে চাও, তারা চাইলে প্রভাবটাও পড়তে পারো, ঠিক আছে? সালোক সংশ্লেষণের যে প্রভাব, এটাও চাইলে একটু দেখে যাইতে পারো, ঠিক আছে? এটা চাইলে একটু দেখে যেতে পারো, সালোক সংশ্লেষণের যে প্রভাব, এগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? প্রভাবক। আচ্ছা, ঠিক আছে। এই কয়েকটা পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় সবকিছু কমন চলে আসবে। আচ্ছা, এরপর যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে একাদশ অধ্যায়, জীবের প্রজনন। এখানে শুধুমাত্র তোমাদের উদ্ভিদেরটা দরকার, প্রাণীটা তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? তো এখন এই যে টপিক বা এই যে তোমার অধ্যায়, এই অধ্যায় থেকে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট? মেইনলি হচ্ছে পুংস্তবক আর স্ত্রীস্তবক, এগুলাকে আমরা কি বলি? অত্যাবশ্যকীয় স্তবক বলি। এগুলা ছাড়া কি হয় না? প্রজনন হয় না। এবং স্বপরাগায়ন, পরপরাগায়ন, কোনটা ভালো কোনটা খারাপ, হ্যাঁ, পার্থক্য, এগুলো মিললে আসে, ঠিক আছে? এগুলো একটু ভালোভাবে দেখবা। যে এখানে তো আরো কিছু টপিক আছে, সবগুলো টপিকই দেখবা অবশ্যই। এখানে আমি অলরেডি বলে ফেলছি যে, আর এটা অবশ্যই দেখবা যে নিষেকের গুরুত্ব, এটা হচ্ছে মেইনলি ঘয়ে আসে, ঠিক আছে? নিষেকের গুরুত্বটা হচ্ছে মেইনলি ঘয়ে আসে। ঘয়ে দেখবে কি নিষেকের গুরুত্বটা দিয়ে দেয়। গয়ে দেয় হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় স্তবকগুলা নিয়ে প্রশ্ন করে, এই যে তোমার তোমার পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো নিয়ে প্রশ্ন করে। আর ঘয়ে হচ্ছে নিষেকের গুরুত্ব দিয়ে দেয়, ঠিক আছে? আর তোমরা চাইলে পুং গ্যামিটোফাইট এবং স্ত্রী গ্যামিটোফাইটের যে পরিস্ফুটন, এটাও অবশ্যই দেখে যাবা একবার। আচ্ছা, এরপরে যদি বলি যে দ্বাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায় হচ্ছে জীবের বংশগতি এবং কি জৈব অভিব্যক্তি। এখান থেকে মেইনলি আমাদের লাগবে কি? ডিএনএ এবং ক্রোমোজোমের গঠন, ঠিক আছে? খুব ভালোভাবে পড়তে হবে, ডিএনএ এবং ক্রোমোজোমের গঠনটা একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? কেন ডিএনএ কে বা ক্রোমোজোমকে বংশগতির ভূতভিত্তি বলা হয়? তারপর হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং হচ্ছে থ্যালাসেমিয়া, এখানে রোগগুলো থেকে রেগুলার প্রশ্ন আসে, ঠিক আছে? এখানে যে সকল রোগসমূহ আছে, রোগসমূহ থেকে তোমার 2টা রোগী আছে মেইনলি, একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে কি কালার ব্লাইন্ডনেস। এই 2টা সবচেয়ে বেশি আসে। আর আর এটা তো বললাম যে লিঙ্গ নির্ধারণ, ক্রোমোজোম, আর হচ্ছে ডিএনএ গঠন এবং অনুলিপন, মানে ডিএনএ সম্পর্কিত যা যা আছে সবকিছু একটু দেখে নিবা। আচ্ছা, আর এই যে স্লাইড, এই স্লাইডটা কিন্তু আমাদের যে ভিডিওর হচ্ছে কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? পিন কমেন্টটা চেক করলে পেয়ে যাবে। আচ্ছা, আর লাস্টে যে অধ্যায় সেটা হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, জীবের পরিবেশ। এখান থেকে তোমরা কি পড়বা? বাস্তুতন্ত্র, এটা হচ্ছে দেখবা, এটা ইম্পর্টেন্ট আছে। জলজ যে বাস্তুতন্ত্র বা বলতে পারো যে পুকুরের যে বাস্তুতন্ত্র, এটা আসে। তারপর হচ্ছে খাদ্য শিকল এবং খাদ্য জাল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? খাদ্য শিকল এবং খাদ্য জাল, এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। জীবের মিথস্ক্রিয়া, এটা একটু দেখবা, ঠিক আছে? আর পরিবেশের সংরক্ষণ ঘয় আসে মাঝে মধ্যে, খুব কম। এই 2টা পড়লেই হবে। তো আমি এখানেও এই 2টাই লিখছি যে মাস্ট রিড, মানে যেগুলো না পড়লেই না। একটা হচ্ছে খাদ্য শিকল এবং খাদ্য জাল। খাদ্য শিকল, খাদ্য জালে কিরকম প্রশ্ন থাকে? তোমার একটা ছক থাকে, ছক দিয়ে বলতে পারে যে এই খাদ্য শিকলে বা এই খাদ্য জালে অমুক প্রাণীটি না থাকলে কি হইতো। মেইনলি খাদ্য শিকল থেকেই প্রশ্ন আসে, খাদ্য জাল থেকে প্রশ্ন দেয়। কিন্তু খাদ্য শিকলটা যদি তুমি বুঝতে পারো, খাদ্য জালটা তুমি কি এমনিই বুঝতে পারবে, ঠিক আছে? খাদ্য শিকলটা যদি তুমি বুঝতে পারো, খাদ্য জালটা এমনিই বুঝতে পারবা। আচ্ছা, এই ছিল আমাদের জীববিজ্ঞানের সাজেশনস। খুব বেশি কিছু টপিক নাই, কিন্তু অল্প টপিকই আছে। তোমরা যদি এই টপিকগুলো পড়ো, তাইলে ইনশাল্লাহ দেখবে কি হুবহু কমন পড়ে গেছে। আর এই টপিকগুলোর উপরেই যদি তুমি স্পেশাল ক্লাস চাও, যে না ভাই আমার হচ্ছে এই যে আপনি যে টপিকগুলো বললেন, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে এবং যেগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোর উপর আমরা ক্লাস চাই, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের আবদারটা অবশ্যই রাখবো। তোমরা জানাবা যে তোমাদের এই
টপিকগুলোর উপর আলাদা ক্লাস লাগবে কিনা। আমি ইতিমধ্যে অলরেডি প্রত্যেকটা অধ্যায়ের উপর ওয়ান শট ক্লাস দিচ্ছি, ওগুলো করলেই ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে। আর এরপরেও যদি তোমাদের মনে হয় যে না স্পেশাল আরও ক্লাস দরকার, যে শুধুমাত্র সাজেশনমূলক ক্লাস যেগুলো হচ্ছে বারবার আসে এমসিকিউ সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে ক্লাস দরকার, সেক্ষেত্রে আমি এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই মাই স্কুলের সাথে থাকবা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।